সালাহ যে রাতে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তার পরদিনই ইমামা গাইনোকোলজিস্ট তাকে ফোন করে দেয়। 3 দিন পরই ইমামার চেক আপের তারিখ, কিন্তু তার আমেরিকান ডাক্তার তাকে সেদিনই জরুরি ভিত্তিতে দেখা করতে বলে। কারণ হিসেবে জানায় 1 সপ্তাহের জন্য তিনি ঘানায় মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করতে যাবেন। ডাক্তারের সেক্রেটারি ইমামাকে জানায় এজন্য ওনার সমস্ত রোগীদের অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারিত করা হচ্ছে। ইমামাকে সেদিনই ডাক্তারের সঙ্গে দেখা করতে বলে। ইমামা নিশ্চিন্ত মনে তাতে সম্মতি জানায়। একে সে স্বাভাবিক রুটিন মনে করে, এতে তার কোনো দোষও ছিল না। সালাহ সেকেন্দারের মতো বুদ্ধিমান একজন মানুষ যেখানে সিআইএর হাতে লাঞ্ছিত হচ্ছে, সেখানে ইমামা তো একেবারেই তুচ্ছ কেউ। প্রতিবারের মতো ইমামা জিব্রিল ও ইনায়ার সঙ্গে হেডিকে হসপিটালে নিয়ে যায়। এটি কিনশায় একটি উন্নত হসপিটাল। এখানে বেশিরভাগ সময় বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানির সদস্য ও কূটনৈতিকদের চিকিৎসা করা হয়। সালার তখন ফ্লাইটে। ইমামা ভেবেছিল সালার ওয়াশিংটন থেকে ফিরে আসার আগেই সে বাসায় চলে যাবে, কিন্তু সে আর বাসায় ফিরতে পারেনি। ডাক্তার আল্ট্রাসাউন্ড করে খানিক চিন্তিত চেহারায় ওনাকে জানায় তার বাচ্চার নড়াচড়া অস্বাভাবিক, তাই তাকে আরও কিছু পরীক্ষা করাতে হবে এবং কিছু ইনজেকশন নিতে হবে। এই বলে পর্যবেক্ষণের জন্য ডাক্তার তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে অ্যাডমিট করে নেয়। এক রুমে শিফট করে, ব্যথা বৃদ্ধি করার ইনজেকশন পুশ করে। কেননা ইমামা বাসা থেকে সরিয়ে গোপন স্থানে রাখার জন্য ইমামার অকাল সন্তান জন্মদানের পথ ছাড়া ওই মুহূর্তে সিআইয়ের কাছে অন্য কোনো পথ ছিল না। ইনজেকশন নেওয়ার আগে ইমামা হেডি, জিব্রাইল ও ইনায়াকে তার রুমে নিয়ে আসে। তখনও সে ভেবেছিল কয়েক ঘন্টার মধ্যেই তারা বাসায় ফিরে যাবে, কিন্তু ব্যথা শুরু হতেই প্রথম তার উদ্বেগ হতে থাকে। ডাক্তার নিশ্চিত করেন যে ইনজেকশন প্রতিক্রিয়া থেকে বাঁচতে হলে দ্রুত সন্তান ভূমিষ্ঠ করতে হবে। ইমামা এই প্রথম দুশ্চিন্তায় পড়ে যায়। বাসায় কয়েকজন কর্মচারী ছাড়া কিনশায় তার আর এমন কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব নেই যে এই মুহূর্তে তাদের ডাকা যেতে পারে। তার পরিচিত লোকেরা সবাই ছিল সরকারি ও বেসরকারি নাগরিক। ইমামা তৎক্ষণাৎ এটাও বুঝতে পারেননি তার সন্তানদের এখন কোথায় পাঠাবে। ডাক্তার তাকে প্রস্তাব করলো সে চাইলে তার ছেলেমেয়েকে ওনার বাসায় রাখতে পারে, কিন্তু ইমামার জন্য এটা অসম্ভব, কারণ সে তার সন্তানদের প্রতি অত্যন্ত যত্নশীল, বিশেষ করে জিব্রিলের প্রতি। এটি অস্বাভাবিক কিছু নয়, কারণ সে একটি মানুষ পরিপূর্ণ মুখর পরিবার থেকে বেরিয়ে এসে 10 বছরে একাকিত্বে বন্দি জীবনযাপন করেন। অতঃপর আশা ও হতাশার মাঝে দুলন্ত জীবনের সেই রক্তের সম্পর্কগুলো খুঁজে পেয়েছে। এই সন্তানগুলোই তার পুরো কুল কায়নাত। তাদেরকে সে ওয়াসিমের মৃত্যুর পর প্রচণ্ড হতাশার সময়টিতে পেয়েছে। সেই মুহূর্তে বসন্ত হয়ে তার জীবনে জিব্রিলের আগমন ঘটে। গর্ভাবস্থায় তার ভেতরে বেড়ে ওঠার সময়টিতে জিব্রিল যেন তাকে কখনো মসিহার মতো সান্ত্বনা ও প্রত্যাশার চাদরে মুড়িয়ে রেখেছিল। জিব্রিলের সাধারণ শিশুদের মতো নয়, বুদ্ধিমত্তা পেয়েছে শেষ বাবার উত্তরাধিকারী সূত্রে। কিন্তু সহনশীলতা কোত্থেকে শিখেছে তা ইমামা কখনো বুঝে উঠতে পারেনি। তার দুঃসন্তানই একগুঁয়ে বা দুষ্ট নয়, কিন্তু জিব্রিলের মাঝে কিছু এক অদ্ভুত গাম্ভীর্য ও প্রজ্ঞা। সে প্রজ্ঞা তার নিষ্পাপ চেহারা এক অসাধারণ উজ্জ্বল্য ফুটিয়ে রাখে। হাসপাতালে ইমামা ও ডাক্তারের সকল কথোপকথন তার সামনেই হতো। সে সব চুপচাপ শুনতো আর দেখত। ইমামা হেডিকে তার ছেলে মেয়ের দায়িত্ব দেওয়ার আগে জিব্রিলকে দিয়েছিল ইনায়ের দায়িত্ব। তাকে বোনের খেয়াল রাখতে বলেছিল এবং বলেছিল কখনো যেন তাকে একা না ফেলে যায়। জিব্রিল সবসময়ের মতো অনুগত ভঙ্গিতে মাথা নেড়ে সম্মতি জানিয়েছে। এই দায়িত্ব তাকে এই প্রথম দেওয়া হয়নি, বরং সবসময় দেওয়া হতো। লনে একা খেলতে গেলে, শপিং মলে কেনাকাটা করতে গেলে, ট্রামে বা গাড়িতে একা বসে থাকলে, কিংবা সালার কখনো বাইরে গিয়ে সার্ভিস স্টেশনে নামলে বা কিছু কিনতে গেলে, এই সময়টুকু জিব্রিল তখন নিজে থেকে দায়িত্ব নিয়ে প্রস্তুত হয়ে যেত আর ইনায়া ভাইয়ের আনুগত্য করত। এখন পুনরায় তাকে আরও একটি নতুন দায়িত্ব দেওয়া হয়। সেও পুনরায় আগের মতোই মাকে আশ্বস্ত করে, আপনি নতুন বেবি নিয়ে আসুন, আমি সেই বেবির যত্ন নিব। 4 বছরে জিব্রিল মাকে এই সান্ত্বনা দেয়। তার কথায় কষ্টের মাঝে ইমামার ঠোঁটে হাসি ফুটে ওঠে। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে ইমামা তাদের দুজনকে জড়িয়ে ধরে চুমু খায়।
অতঃপর হেডিকে তাদের যত্ন নিতে বলে। সালারকে সংবাদ জানানোর জন্য তার হাতে ফোন ও ব্যাগ তুলে দেয়। তারপর যখন তার জ্ঞান ফিরে তখন রুমে ছিল একদম ফাঁকা। সেখানে না ছিল হেডি, না জিব্রাইল, না এনায়া, আর না নবপ্রসূত হামিন। এই সময় ইউটিউবে একটি ভিডিও আপলোড হয়। ভিডিওতে দেখা যায় ককলিনের তুলনামূলক পশ্চাৎপদ এক এলাকায় এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি গাড়ি দিয়ে যাচ্ছে। হঠাৎ তার গাড়ি থামে, দুই শ্বেতাঙ্গ ব্যক্তি তার পথ আটকায়। তারপর তাদের মাঝে লড়াই করতে দেখা যায়। লড়াই চলাকালীন শ্বেতাঙ্গের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে কৃষ্ণাঙ্গ ব্যক্তিটি তাদের ওপর গুলি চালায়। তারপর হঠাৎ এক শ্বেতাঙ্গ গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তিটি মাটিতে লুটিয়ে পড়ে। শ্বেতাঙ্গ দুটি তাকে নির্মমভাবে টেনে হিঁচড়ে প্রায় ছুঁড়ে ফেলার মতো করে গাড়িতে উঠিয়ে নেয়। এই দৃশ্যটি পুরোপুরি ভিডিওতে ধরা পড়ে। ভিডিওটি মোবাইল ফোনে ধারণকৃত নয়। পাশের ভবনে এক কৃষ্ণাঙ্গ কিশোর তার হেডিক্যাম দিয়ে এটি ধারণ করে। কাকতালীয়ভাবে সে তখন ভবনের দ্বিতীয় তলায় জানালা থেকে তার স্কুলের প্রজেক্টের একটি ভিডিও শ্যুট করছিল, আর সেই সময় এই ঘটনাটি ঘটে। ভিডিও করার সময় ছেলেটি চিৎকার করে কৃষ্ণাঙ্গ মানুষটিকে গাড়িতে তুলতে বাধা দিতে চেষ্টা করে, কিন্তু তাতে সে ব্যর্থ হয়। তাই গাড়ির নম্বর প্লেট জুম করে সেটাও ধারণ করে। পুলিশের হাতে ভিডিওটি তুলে দেওয়ার আগে ছেলেটা তা আমেরিকার কৃষ্ণাঙ্গের ওপর নির্যাতন সম্পর্কিত একটি ওয়েবসাইটে আপলোড করে। সেই ওয়েবসাইট ভিডিওটি ইউটিউবে প্রকাশ করে, আর পরবর্তী 12 ঘন্টার মধ্যেই তা সর্বত্র ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে অসংখ্য মানুষ এর তীব্র প্রতিক্রিয়া জানায়। হাজার হাজার নিন্দাসূচক মন্তব্য ও শ্বেতাঙ্গের উদ্দেশ্যে গালিগালাজে ভরে ওঠে কমেন্ট বক্স। মাত্র 12 ঘন্টার মধ্যেই ভিডিওটি ইউটিউব থেকে নিউজ চ্যানেলে ছড়িয়ে পড়ে, আর সেখান থেকে পৌঁছে যায় আন্তর্জাতিক নেটওয়ার্কগুলোতে। পেট্রোস ইভাকাকে চিনতে খুব বেশি সময় লাগেনি মানুষের। খুব সহজেই তাকে চিনে ফেলে জনগণ। পুলিশ নিকটবর্তী হসপিটালেও পৌঁছে যায়, যে হসপিটালে সিআইএর এজেন্টরা তাকে প্রাণে বাঁচাতে নিয়ে যায়। হসপিটাল কর্তৃপক্ষ বুঝে যায় যে ইভাকা একজন বিশেষ রোগী। তার অবস্থা কিছুটা উন্নতি হলে সার্জারি করার সঙ্গে সঙ্গেই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এনওয়াইপিডি সিআরপির সঙ্গে যোগাযোগ করে। তারা জেনেও যায় যে ইভাকাকে দ্রুত ওয়াশিংটনে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানেই তার মৃত্যু হয়েছে। সিআইএ এখন হন্যে হয়ে ভাবছে মিডিয়া ছড়ানো পেট্রোস ইভাকার মৃত্যু সংবাদকে কীভাবে দুর্ঘটনা বলে প্রমাণ করা যায়। ইভাকা আহত হওয়ার সংবাদকে তারা মিডিয়ার মাধ্যমে দুর্ঘটনা বলে প্রচার করে, আর এই প্রচারই এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ঝড় তো ইউটিউবে উঠেছে, কিন্তু সবচেয়ে বড় ঝড় তো উঠেছে সিআইএর সদর দপ্তরে। ইভাকাকে অপহরণ করার মতো একটি সহজ অপারেশনে ব্যর্থ হওয়ার ফলে সিআইএর মুখে লজ্জা ও গ্লানির কালি মেখে গিয়েছে। সেই সাথে আমেরিকান সরকার আর বিশ্বব্যাংক সমস্যা পড়েছে। আপাতত সিএনএ কীভাবে বিপদ থেকে মুক্তি পাবে বা চলমান পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করবে তা তারা বুঝে উঠতে পারছে না। মানুষকে কখনো কখনো তার বোকামি নয়, বরং প্রয়োজন অতিরিক্ত চতুরতা তাকে বিপর্যয়ে ফেলে দেয়। সিআইআরের সাথেও ঠিক এমনটাই হয়েছে। এক তীর দিয়ে দুই শিকার করতে গিয়ে তারা তাদের আস্ত কামানি ভেঙে ফেলেছে। ইভাকাকে তারা যদি হাসপাতালে ছেড়ে আসতো, তাহলে এখন অনেক বিপদ থেকে বেঁচে থাকতে পারত। তারা তাকে দুর্ঘটনায় আহত বলে বেঁচে যেতে চেয়েছিল। এই কাজটি তারা ওয়াশিংটনে করতে চেয়েছে, যেখানে সালার সিকান্দার খোদ উপস্থিত। ইভাকার অবস্থা ক্রমশ হতে থাকে। সার্জারির পর সিআইএ তাকে তাদের গোপন অবস্থানে নিয়ে যায়, কিন্তু তার কাছ থেকে কোনো প্রয়োজনীয় তথ্য নিতে পারেনি। ফলে এখন তাদের শেষ কাজটি তারা করতে চাচ্ছিল, যার জন্য তাকে ব্রুকলিন থেকে ওয়াশিংটনে নিয়ে এসেছে। অর্থাৎ তারা সংবাদ চ্যানেলগুলোতে ক্রমাগত এই দুর্ঘটনা, আহত ও মৃত ব্যক্তির নাম এবং তাদের পাসপোর্ট সাইজের ছবি দেখাতে থাকে। সেখানে ইভাকার আহত হওয়ার ছবিটি বিশেষভাবে দেখায়। সিআইএ নিশ্চিত ছিল এই সংবাদ সালার সিকান্দারের নজরে আসবে, আর সে অবশ্যই ইভাকাকে দেখতে যাবে, যেহেতু তাদের মধ্যে ইদানিং এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। তাদের ধারণা সত্যি প্রমাণিত হলো। সালার ওই সংবাদটি দেখে তৎক্ষণাৎ ইভাকার সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। এই সংবাদটি যদি সালার চোখে না পড়তো এবং তার সঙ্গে দেখা করতে বেরিয়ে না যেত, তাহলে সিআইএ কৌশল করে হাসপাতালের পক্ষ থেকে সালারকে ডেকে আনতো। তাকে বলতো যে ইভাকার শেষ ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। কিন্তু এই কাজের অন্য তাদের প্ল্যান বি প্রয়োজন পড়েনি।
কারণ সালার নিজেই ইবাকাকে দেখতে চলে যায়। হসপিটালে আসা যাওয়া সালারের 2 ঘন্টা সময় লাগে, আর এই 2 ঘন্টায় সিআইয়ের জন্য যথেষ্ট। এই সময়ের ভিতরে তারা সালারের সমস্ত ডকুমেন্ট হাতিয়ে নেয়। সব কিছু তাদের পরিকল্পনা মাফিক হয়েছে, কিন্তু ফলাফল ছিল তাদের প্রত্যাশার বিপরীত। কৃষ্ণাঙ্গ কিশোরের এই ভিডিওটি তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। ভিডিওতে দেখতে পাওয়া যায় চেহারাগুলো একদম স্পষ্ট, সবাই সাথে সাথে তাদের চিনে ফেলে। তাছাড়া ভিডিওর নিচে দেখানোর সময় ও তারিখ ছিল খুব প্রাসঙ্গিক, ফলে তার পেট্রোস ইবাকার পরিচয় পাল্টাতে পারেনি। কিন্তু একটি ভুলের পর সিআইএ শুধু অন্য আরেকটি ভুলই করেনি, বরং আরও 2টো ভুল করেছে, তৃতীয় এবং চতুর্থ ভুল। অ্যান্ডারেন্স কুপারের টিম পেট্রোস ইবাকার সন্দেহজনক মৃত্যুর পর তার পাঠানো মেসেজ ও ইমেলগুলো ইবাকার ওপর হামলার ভিডিওতে দেখানোর সময়ের সাথে মিলিয়ে দেখেছে। সেসব মেসেজ ও ইমেল তখনকার, যখন ইবাকা কুপারের শোতে অংশ নিতে অপারগতা প্রকাশ করেছিল, এমনকি কুপার থেকে কোনো প্রকার সাহায্য নিতেও অস্বীকার জানিয়েছিল। এই মেসেজগুলো ছিল ওই ভিডিওর 2 ঘন্টা পরের, অর্থাৎ নিউ ইয়র্কের হসপিটালে যখন ইবাকা অপারেশন হচ্ছিল তখনকার। এই মেসেজগুলো কেবল কুপারকেই নয়, বরং ইবাকার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য শোয়ের উপস্থাপক এবং সাংবাদিকদেরকেও পাঠানো হয়, যারা পিগমিদের সমস্যাগুলো সামনে আনার জন্য ইবাকাকে অনুরোধ করেছিল। অ্যান্ডারসন কুপার একটি নিউজ প্রোগ্রামে ইবাকার বার্তা ও ভিডিওতে দেখানোর সময় মিল নিয়ে বিষয়টি চিহ্নিত করে। তারপর সে নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের 2টি হসপিটালে বিশ্বস্ত সূত্রে উদ্ধৃত দিয়ে বলে, এই 2 হাসপাতালে ইবাকাকে ভর্তি করানোর পেছনে সিআইএর সম্পর্ক রয়েছে। পেট্রোস ইবাকার মৃত্যুর কারণ কী হতে পারে, কে তাকে হত্যা করতে পারে এবং কেন? এসব প্রশ্নের উত্তর শুধু একজনই দিতে পারে, যার নাম ইবাকা কুপারের কাছে একাধিকবার উল্লেখ হয়েছে, যে একমাত্র ব্যক্তিটি ওয়াশিংটনের হসপিটালে এসে আহত ইবাকার সঙ্গে দেখা করেছে, নিজেকে তার আত্মীয় বলে পরিচয় দিয়েছে। সেই ব্যক্তিটি কেবল এসব প্রশ্নের উত্তর দিতে পারবে। আজ রাতের প্রতিটি চ্যানেলে এই ঘটনার সঙ্গে জড়িয়ে কেবল একজন মানুষ নাম প্রচারিত হচ্ছে, আর সে সালার সিকান্দার। কিন্তু এই মুহূর্তে কেউই তার সাথে যোগাযোগ করতে সক্ষম হচ্ছে না। 4 বছরের জিব্রিল তার পরিবারের এই বিপদে যে ভূমিকা পালন করেছে, তা তার জীবনে আরও কয়েকবার পালন করতে হবে। এই ছোট্ট শিশু যদিও তা এখন বুঝতে পারেনি। ইমামা যাওয়ার পর হেডির হঠাৎ মনে পড়ল ইমামা তাকে বাসা থেকে নবজাতকের জন্য কিছু জিনিস আনতে বলেছিল। ইমামা সেগুলো বাসায় আগেই একটি ব্যাগে প্যাক করে রেখে এসেছে। সেই সাথে ইমামা তাকে জিব্রিল ও ইনায়া খাবার দাবার ও কাপড় চোপড় আনার কথাও বলে গিয়েছিল, কেননা সালার ফিরে না আসা পর্যন্ত তাদের সবাইকে হসপিটালেই থাকতে হবে। তাই ততদিনে খাবার দাবার ও কাপড় চোপড় হসপিটালে এনে রাখা আবশ্যক। হেডিকে সে বলে দিয়েছিল বাচ্চাদের যেন কোনো নারী সহকারীর কাছে রেখে বাসা থেকে জিনিসপত্র নিয়ে আসে, কিংবা বাসা অন্য কোনো পরিচারককে যেন সেগুলো দিয়ে যায়, কিন্তু কোনো অবস্থাতেই বাচ্চাদের কোথাও নিয়ে যাওয়া যাবে না। ইমামার এই নির্দেশনা হেডির মনে ছিল না। 10 মিনিট পরেই তাদের বাসা। হেডি ভাবল, এত কাছে বাসা, সুতরাং তাদেরকে এখানে একা ফেলে না রেখে সঙ্গে নিয়ে যাওয়া যায়। হেডি তাদেরকে সঙ্গে নেওয়ার কথা বলতেই জিব্রিল তাকে না করে দেয়, বরং মাম্মি তো আমাদের কোথাও যেতে নিষেধ করেছেন। হেডি তাই তাদের আর পিড়াপিড়ি করেনি, কারণ সে জিব্রিলকে খুব ভালো করেই চেনে। মাত্র 4 বছর বয়সী সে তার মা বাবার কথা তোতা পাখির মতো মুখস্থ করে, তা অক্ষরে অক্ষরে মেনে চলে। তাই কারো কথায় ফাঁদে পড়ে সে ইমামা ও সালারের নির্দেশনা ভুলে যাবে তা অসম্ভব। হেডি তাই অপারগ হয়ে তাদের ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের কাছে রেখে বাসায় চলে আসে। সে চলে আসতেই ইনায়া ঘুম পেতে থাকে। অ্যাসিস্ট্যান্ট ঘুমে ঢুলতে থাকা এই মেয়েটির পাশের রুমে একটি বেঞ্চে শুইয়ে দিতে চায়, কিন্তু জিব্রাইল তাকে বাধা দিল, কেননা হেডি বলে যাওয়া জায়গা থেকে সে এক চুলও সরতে নারাজ। 4 বছরের জিব্রাইল তার 2 বছরের বোনের সঙ্গে এখানে পাবলিক প্লেসে বসে থাকতে চাচ্ছে, কেননা সে জানে কোনো অচেনা মানুষের সঙ্গে দূরে কোথাও যাওয়া ঠিক নয়। অ্যাসিস্ট্যান্ট খানিক অবাক হয়ে পুনরায় তার টেবিলে ফিরে গেল। চেয়ারে বসতে বসতে ভাবল, এই শিশুটি অত্যন্ত অদ্ভুত। ইনিয়া তখন জিব্রাইলের কোলে মাথা রেখে ঘুমাতে শুরু করছে। জিব্রাইল অত্যন্ত সতর্ক দৃষ্টিতে বোনকে তার কচি বাহুর বৃত্তে জড়িয়ে ধরে ভিজিটিং রুমের মানুষের আসা যাওয়া দেখতে থাকলো। তা তখন এক মহিলা এসে তাদের পাশে বসে মুচকি হেসে জিব্রাইলের মাথায় হাত বোলালো। জবাবে জিব্রাইলের চেহারার ধরন মহিলাটাকে বুঝিয়ে দিল। এই আন্তরিকতা তার ভালো লাগেনি।
মহিলাটি তাই এবার ঘুমন্ত ইনায়া চুলে আঙ্গুল চালানোর চেষ্টা করলো, কিন্তু জিব্রাইল এবার আলতো করে তার হাত সরিয়ে দিয়ে ফিস করে বলল, শি স্লিপিং, সে ঘুমাচ্ছে। ও সরি। আমেরিকান মহিলাটি ব্যাচক লজ্জায় প্রকাশ করে তার দিকে তাকিয়ে হাসলো। জিব্রাইল পুনরায় নির্লিপ্ত চেহারা তার দিকে না তাকিয়ে সে হাসি এড়িয়ে গেল। মহিলাটি এবার তার পার্স থেকে একটি চকলেট বের করে জিব্রাইলের দিকে দিল। নো থ্যাঙ্কস, চকলেট বাড়িয়ে দেওয়ার আগেই উত্তরে চলে এলো, আমার কাছে কিছু খেলনা আছে। এবার মহিলাটি মেঝেতে রাখা একটি ব্যাগ থেকে একটি স্টাফড খেলনা বের করে জিব্রাইলের দিকে বাড়িয়ে দিল। জিব্রাইলের শীতল উদাসীনতা দেওয়াল ভাঙার এটি ছিল তার দ্বিতীয় প্রচেষ্টা। জিব্রাইল খেলনাটির দিকে এক পলক না তাকিয়ে অত্যন্ত ভদ্রভাবে বলল, উড ইউ প্লিজ স্টপ বদারিং আস? আপনি কি দয়া করে আমাদের বিরক্ত করা বন্ধ করবেন? এই মুহূর্তের জন্য মহিলাটি নির্বাক হয়ে গেল। এটি যেন তার প্রতি সরাসরি একটি শাট আপ কল, কিন্তু সে তো এখানে মুখ বন্ধ করতে আসেনি, এই দুটি শিশুকে নিয়ে যেতে এসেছে। সে ভেবেছিল গমনাগমনরত দর্শনার্থীদের ভিড়ে এই দুটি শিশুকে ফুসলেই নিয়ে যাওয়া তো তেমন কঠিন কোনো কাজ নয়। এত লোকের মাঝ থেকে জোর করে ইনায়াকে নিয়ে যাওয়া সম্ভব হলেও জিব্রিলকে নয়। তাই মহিলাটি এখন অপেক্ষা করছে ইনায়ার মতো জিব্রিলও যেন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, তখন হয়তো কোনোভাবে তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া যাবে। কিন্তু জিব্রিলের চেহারা দেখে তার মনে হচ্ছিল আপাতত তার ঘুমানোর কোনো ইচ্ছেই নেই। মহিলাটি অবশেষে 10-15 মিনিট বসে থাকে, ওখান থেকে উঠে গেল। শিশু দুটিকে বলার জন্য সে অন্য কোনো নতুন নির্দেশনা আনার বাহানা করে চলে গেল। 5 মিনিট পর ফিরে এসে দেখল হেডি এখন তাদের কাছে বসে আছে। মহিলাটিতে এক দীর্ঘশ্বাস ফেলেই রয়ে গেল। এই শিশু দুটির কোনো ক্ষতি করতে চাচ্ছিল না, সে কেবল নিজেদের আয়ত্তায় রেখে নজরদারি করতে চাচ্ছিল। আমেরিকায় যতক্ষণ না সালারের সঙ্গে বিশ্বব্যাংকের চূড়ান্ত সমঝোতা হয়ে যায়, ততক্ষণ এই বাচ্চা দুটিকে আয়ত্তে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল এই মহিলাটিকে। সালারের পরিবারের কোনো ক্ষতি করা হবে না বলেও সিআইএ তার পরিবারের ওপর নজর রেখেছিল। মহিলাটি পুনরায় ভিজিটিং রুমের অন্য কোথাও গিয়ে বসে পড়ল। তখন ইনায়া জেগে উঠে বাথরুমে যেতে চাচ্ছিল। হেডি আবার জিব্রাইলকে এখান থেকে রেখে ইনায়াকে নিয়ে বাথরুমে যেতে চাইল, কিন্তু সে এখানে থাকলো না। যে কোনো মূল্যে সে ইনায়াকে চোখের আড়াল করতে চাচ্ছিল না। অবশেষে তাকে সাথে নিয়ে যেতে হলো। সেই মহিলাটি এবার তাদের পিছু পিছু বাথরুমে চলে এলো। জিব্রিল মহিলাটাকে পুনরায় লক্ষ্য করলো। হোয়াই আর ইউ স্টকিং আস? আমাদের পিছু পড়ে আছেন কেন তুমি? মহিলাটি তখন ওয়াশ বেসিংয়ে হাত ধুচ্ছিল। জিব্রিলের কথাটি শুনে দ্রুত ঘুরে তাকালো। না ঘুরলেও তার বুঝতে কোনো সমস্যা হতো না যে এই কথাটা তাকেই উদ্দেশ্য করে বলা হয়েছে। হেঁটে সে মহিলাটির দিকে তাকিয়ে দুঃখ প্রকাশের ভঙ্গিতে মুচকি হাসল, যেন সে জিব্রাইলের মন্তব্যের সঙ্গে একমত নয়। কিন্তু জিব্রাইল সে একই বিরক্তির দৃষ্টিতে মহিলাটির দিকে তাকিয়ে রইল। 45 বছর বয়সী সে মহিলাটি মুচকি হেসে 4 বছরের ছোট্ট শিশুটির প্রশংসা করল। এই প্রথম সে একটি 4 বছরের শিশুর কাছে হেরে গেল। তার বুদ্ধিমত্তা ও ব্যবহার তার বাবা মায়ের শিক্ষার প্রশংসা না করে পারল না। হেডি তাদের দুজনকে নিয়ে এখান থেকে চলে এলো, কিন্তু সেই মহিলাটি গেল না, কারণ তাদের পিছু নিয়ে সে এই শিশুটির মুখ থেকে পুনরায় সে বাক্যটি শুনতে চাচ্ছে না। মহিলাটির জন্য ভালো হতো এ কাজের জন্য তাকে না পাঠিয়ে অন্য কাউকে পাঠালে। এই সময় হেডি বারবার ইমামার সঙ্গে দেখা করার চেষ্টা করলো। তার সন্তানদেরকেও ইমামার সঙ্গে দেখা করানোর জন্য ডাক্তারকে পিড়াপিড়ি করতে লাগলো, কেননা ইনায়া এখন অস্থির হয়ে উঠেছে। ডাক্তার তাকে ইনকিউবেটরে শুয়ে থাকা সদ্যপ্রসূত হামিনকে তো দেখালো, কিন্তু ইমামা পর্যন্ত তাদের যেতে দিল না। ডাক্তার আবারও হেডিকে বলল জিব্রিল ও ইনায়াকে যেন ওনার দায়িত্বে দিয়ে দেয়। একথা শুনে জিব্রিল আগের মতোই ইনায়ার দিকে ছুটে গেল। ঘুমন্ত চোখ ও ক্লান্ত দেহ সে ইনায়ার হাত ধরে বসে রইল, কেননা মাম্মি তাকে ইনায়ার যত্ন নিতে বলেছিল। সে ইনকিউবেটরে ঘুমন্ত শিশুটিকে দেখল, তার মাম্মি যাকে আনতে গিয়েছিল। কিন্তু মাম্মি কোথায়? এই প্রশ্নটি এখন কেবল তাকে নয়, বরং হেডিকেও চিন্তিত করছে। হেডি এখন কিনশানায় অবস্থিত সালারের অফিসের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। সালার নিখোঁজ। এদিকে কঙ্গোতে বিশ্বব্যাংকের ওপর এক বিপর্যয় নেমে এসেছে।
কেবল বিশ্বব্যাংকের উপরই নয়, বরং পশ্চিমা জাতিগুলো সেই প্রতিনিধিদের ওপরও, যারা কঙ্গোতে ঔপনিবেশিকতার স্তম্ভ হয়ে বসে আছে। পেট্রোস ইবাকা তার মৃত্যুর 24 ঘন্টার মধ্যে শুধু কঙ্গোর পিগমির কাছে নয়, বরং সমগ্র আফ্রিকার কাছে নায়ক হয়ে উঠেছে। এই অঞ্চলের মানুষগুলো এই পর্যন্ত শুধু বিকৃত শাসকদের দেখে এসেছে, যারা কোটি কোটি ডলারের কমিশন নিয়ে নিজ দেশে সব কিছু বিক্রি করে সদা প্রস্তুত। এই অঞ্চলটি এই প্রথম নায়ক দেখছে, প্রাণ উৎসর্গকারী নায়ক। পেট্রোস ইবাকা সারা জীবন শান্তিপূর্ণ পথে সংগ্রাম করে গেছে এবং মানুষকে সে শিক্ষা দিয়েছে, কিন্তু তার মৃত্যুর পর তার যে ওসিয়ত প্রকাশ্যে এসেছে, সেখানে এই প্রথম সে তার অপ্রকাশিত মৃত্যুর কারণে জনগণকে লড়াইয়ের জন্য আহ্বান করেছে। এই জগৎকে রক্ষা করতে হলে শ্বেতাঙ্গের মেরে তাড়াতে হবে। এর জন্য যা কিছুই করতে হোক না কেন, তাই এখন তাদের করতে হবে। ইবাকা তার সেই ওসিয়তে বিশ্বব্যাংক, আমেরিকা এবং অন্যান্য বিশ্বশক্তিকে কঠোর সমালোচনার লক্ষ্যবস্তু বানিয়ে তাদের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছে। সে মুসলিম নয়, তবে বিভিন্ন ধরনের তুলনামূলক বিশ্লেষণ করত সেই সুবাদে তার গোত্রীয় জনগণের প্রতি অবিচার ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহের জন্য জিহাদের চেয়ে উপযুক্ত আর কোনো শব্দ খুঁজে পায়নি। সে কেবল পিগমিদের উদ্দেশ্যে বলছে, তাদেরকে জঙ্গল থেকে বেরিয়ে শহরে এসে লড়াই করতে নির্দেশ দিয়েছে। বিশ্বব্যাংক ও তাদের সংগঠনের প্রতিটি অফিসে হামলা চালিয়ে সেখানকার কর্মকর্তাদের তাড়ানোর কথা বলছে। কিন্তু আজ কেবল পিগমিরই ইবাকার আহ্বানে বিশ্বব্যাংক ও বিদেশের সংগঠনগুলোর উপর ঝাঁপিয়ে পড়েনি, বরং কঙ্গোর সেই সব জনগণও ঝাঁপিয়ে পড়েছে, যারা বছরের পর বছর উপনিবেশিকদের হাতে শোষণের শিকার হচ্ছে। তারা সবাই অবশেষে রাস্তায় নেমে এসেছে। আজ রাত কিনশায় সংঘটিত হয়েছে কিনশার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাঙ্গা, যেখানে একটি কৃষ্ণাঙ্গ প্রাণ হারায়নি, বরং মরেছে সব শ্বেতাঙ্গরা। বিশ্বব্যাংকের দপ্তরগুলিতে হামলা চালিয়ে লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার প্রভাব শুধু সেখানেই থেমে থাকেনি, বিশ্বব্যাংকের কর্মকর্তাদের বাসভবনগুলোতেও হামলা, লুটপাট, হত্যা সংঘটিত হয়েছে। তার মধ্যে সালাহ সিকান্দারের বাড়িও ছিল, তবে সেটি সালাহ সিকান্দারের ব্যক্তিগত বাড়ি নয়, সেটি বরং বিশ্বব্যাংকের প্রধান বাসভবন। সেই হিসেবে জনতা এটি ধ্বংস করে দেয়। এই রাতে দাঙ্গায় প্রায় 150 জন আমেরিকান ও ইউরোপিয়ান নিহত হয়েছে, তাদের অধিকাংশই বিশ্বব্যাংক ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠন কর্মী ও তাদের পরিবারের সদস্য। বিশ্বব্যাংকের 40 জন কর্মকর্তা এই দাঙ্গায় প্রাণ হারিয়েছে। এদের কেউই নিচু পদের কর্মী নয়, তারা সবাই বিশ্বব্যাংকের সিনিয়র ও উচ্চপদস্থ ব্যবস্থার বিভাগের সদস্য ও অফিসার, যারা নিজ নিজ কর্মক্ষেত্র খ্যাতনামা বিশেষজ্ঞ। বহু বছর ধরে এই ব্যাংক এবং এর বিভিন্ন কার্যক্রম ও প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে এরাই। তারা বিশ্বব্যাংকের খুঁটি হয়ে পুরো কঙ্গোতে ছড়িয়ে ছিটিয়ে ছিল। বিশ্বব্যাংকের ইতিহাসে এই প্রথম তারা দাঙ্গা ও হত্যাযজ্ঞের মুখোমুখি হলো। এর আগে পৃথিবীতে বিশ্বব্যাংকের বিরুদ্ধে প্রতিবাদ বলতে বোঝাতো তাদের কর্মকর্তাদের দিকে ডিম টমেটো ছোড়া বা তাদের গায়ে লাল রং ছুঁড়ে দেওয়া, আর সেসব প্রতিবাদের কোনো ফলাফল হতো না। কিন্তু আজকে এটি হলো আদিম দুনিয়ার বসবাসকারীদের প্রতিবাদ, পিগমি ও কালো চামড়ার মানুষদের প্রতিবাদ, যাদেরকে তথাকথিত সভ্যতার দুনিয়ার মানুষেরা মানুষ মনে করে না। স্টেট ডিপার্টমেন্ট, বিশ্বব্যাংক ও CIA সদর দপ্তরের অপারেশন রুমগুলোর দেয়ালে ঝুলে আছে বড় বড় পর্দা। সেসব পর্দার সিনিয়র অফিসাররা আমেরিকান ও নিরাপদ স্থানে বসে কঙ্গোদের তাদের প্রতিষ্ঠানগুলোতে ধ্বংসযজ্ঞ বন্ধ হয়ে অসহায় চোখে দেখা যাচ্ছে। সেগুলো বাঁচানোর চেষ্টা চলছে, কিন্তু সাথে সাথে এই দাঙ্গার কোনো রকম হস্তক্ষেপ করা সম্ভব হচ্ছে না। হস্তক্ষেপ করতে গেলে এটি বিশ্বব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আরও ক্ষতিকর সাব্যস্ত হবে। বিশ্বব্যাংকের যে আর্থিক ক্ষতি ও প্রাণহানি ঘটেছে তা কাটিয়ে নেওয়া যাবে, কিন্তু যে সুনাম ও মর্যাদা তলিয়ে গিয়েছে তা পুনরুদ্ধার করতে হলে এই মুহূর্তে কোনো মুজেজার প্রয়োজন, এছাড়া সম্ভব নয়। এই দাঙ্গা শুরুর ঠিক আগে অ্যান্ডারসন কুপার পেট্রোস ইবাকার সঙ্গে তার অফ ক্যামেরা অনুষ্ঠিত সেশনটি প্রচার করেন।
তখন তিনি বুঝতে পারেননি আজ রাতে কঙ্গোতে কী হতে চলেছে। যদি তার বা সিআইএর এ বিষয়ে বিন্দুমাত্র ধারণা থাকতো তাহলে এই রেকর্ডটি প্রচার হতো না। সেই অফ ক্যামেরা সেশনের পেট্রাস ইবাকা আমেরিকা ও বিশ্বব্যাংকের তীব্র সমালোচনা করে, তাদের শকুন ও দুঃস্ব বলে আখ্যা দিয়েছে, যারা কঙ্গোকে ঠুকরে ঠুকরে খেয়ে চলেছে, অথচ কেউ তাদের বাধা দিতে পারছে না। পেট্রাস ইবাকার শেষ সাক্ষাৎকার আফ্রিকার মানুষ কান্না ভেজা চোখে স্টেডিয়াম ও জনচত্বরে বিশাল স্ক্রিনে শুনছিল। তারা পুরো বক্তব্যে বিশ্বব্যাংকের মাত্র একজন কর্মকর্তার প্রশংসা শুনেছিল, যে কর্মকর্তা বিশ্বব্যাংককে এই প্রকল্পে তদন্ত করতে বাধ্য করেছিল। বিশ্বব্যাংক যদি পুনরায় তদন্ত করতে রাজি না হয় তাহলে চাকরি ছেড়ে দিবে বলেছিল। সেই সাক্ষাৎকারে পেট্রাস ইবাকা এই প্রথম সালারের জীবনের ঝুঁকির কথা প্রকাশ করে এবং বলে যে শক্তিগুলো তাকে হত্যা করতে চায় তারা সালার সেকান্দারকেও হত্যা করার চেষ্টা করবে। ফলে পেট্রাস ইবাকার নামেও সঙ্গে সঙ্গে সালার সেকান্দার নামেও মাত্র এক রাতেই পুরো আফ্রিকা জুড়ে লোকমুখে ছড়িয়ে পড়ে। আফ্রিকায় এই ধরনের খ্যাতি ও পরিচিতি এই প্রথম কোনো বিদেশি ব্যক্তি অর্জন করেছে কোনো পাকিস্তানি নাগরিক, সালার সেকান্দার। আমার বাচ্চারা কোথায়? জ্ঞান ফিরে অ্যাটেন্ডেন্টকে দেখা মাত্রই ইমামা প্রথম এই প্রশ্নটি করল। কিছুক্ষণের মধ্যেই ওরা আপনার কাছে চলে আসবে। আপনাকে এখন এই হসপিটাল থেকে অন্য কোথাও স্থানান্তর করা হবে, অ্যাটেন্ডেন্ট অত্যন্ত মার্জিতভাবে বলল। ইমামা বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করল, কিন্তু যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। অপারেশনের জায়গাটি এখন আর অবশ হয়ে নাই, মনে হচ্ছিল কেউ যেন তার তলপেটে ছুরি বসিয়ে দিয়েছে। অ্যাটেন্ডেন্ট দ্রুত এগিয়ে এসে তাকে শুতে সাহায্য করলো। অতঃপর সাইড টেবিলের ট্রে থেকে একটি ইঞ্জেকশন তুলে সিরিঞ্জ ভেতরে লাগালো। আমার কোনো ইঞ্জেকশন প্রয়োজন নাই, আমি আমার বাচ্চাদের দেখতে চাই, ইমামা অত্যন্ত তীব্র স্বরে বলল। এতে আপনার ব্যথা কমে যাবে, আপনার অবস্থা এখন ভালো নয়। বলতে বলতে অ্যাটেন্ডেন্ট গ্লুকোজ বোতলে সিরিঞ্জের সুচ ঢুকিয়ে দিল। ইমামা আর হাতের পিঠের ক্যানুলা খুলে ফেলল। আমরা আপাতত কোনো ওষুধের প্রয়োজন নেই, আমি আমার বাচ্চাদের সঙ্গে দেখা করতে চাই আর আমার স্বামীর সঙ্গে কথা বলতে চাই। এবার সেক্ষেত্রে যন্ত্রণা উপেক্ষা করে উঠে বসলো। অ্যাটেন্ডেন্ট হাতটাও এবার ঝাড়া দিয়ে সরিয়ে দিল। অ্যাটেন্ডেন্ট খানিক চুপচাপ দাঁড়িয়ে থেকে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। অ্যাটেন্ডেন্ট প্রায় আধা ঘন্টা পর হেডি, জিব্রাইল ও ইনায়াকে সঙ্গে নিয়ে ফিরে এলো। রুমের দরজা খোলা মাত্রই মাকে দেখার সঙ্গে সঙ্গে জিব্রাইল ও ইনায়া চিৎকার করে তার দিকে দৌড়ে গেল। বিছানায় উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তারা 1.5 দিন পর আজ তাদের মাকে দেখছে। হেডিও ছুটে গিয়ে তার পাশে বসে পড়ল। 1.5 দিন যাবৎ ইমামাকে সে না দেখে ডাক্তারের ক্রমাগত গড়িমসির ফলে হেডির মনে নানা রকম অদ্ভুত শঙ্কা জন্মেছিল। এখন তাকে সুস্থ দেখে সে নিজেও আবেগপ্রবণ হয়ে পড়ল। তুমি কি সালারের খবর দিয়েছো? ইমামা হেডিকে দেখা মাত্র জিজ্ঞেস করলো। গতকাল থেকে আমি ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ওনার নম্বর সংযোগ হচ্ছে না। কিন্তু আমি ওনার অফিস স্টাফদের সঙ্গেও কথা বলেছি, তারাও বলেছে সালার সাহেবের তাদের কোনো যোগাযোগ হচ্ছে না। ইমামার মাথায় যেন হঠাৎ এক ধাক্কা লাগলো। হেডির প্রথম বাক্যটি তাকে চমকে দিয়েছে। গতকাল? সে বিড়বিড়িয়ে বলল, আজ তাহলে কত তারিখ? প্রত্যুত্তরে হেডি তাকে যে তারিখ বলল তাতে তার হাসপাতালের আসার তারিখ নয়, এটা 1.5 দিন আগের তারিখ। সে এখানে আগের দিন দুপুরে এসেছিল আর এখন পরের রাত। তার বিশ্বাস হচ্ছিল না তাকে এত দীর্ঘ সময় ঘুমের ঘোরে রাখা হয়েছে। এদিকে গতকাল থেকে সালারের কোনো খোঁজ যোগাযোগ করেনি, অথচ সে তো গতকালই আমেরিকায় পৌঁছে গিয়েছে। তাহলে যোগাযোগ হচ্ছে না কেন? হেডির থেকে তার ব্যাগ নিয়ে সালারকে কল করার চেষ্টা করলো। অ্যাটেন্ডেন্ট জানালো হাসপাতালে এই জায়গায় সিগন্যাল পাওয়া যায় না। ইমামা হতভম্ব হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। অতঃপর তার মোবাইলের সমস্ত চ্যাট অ্যাপ আর টেক্সট মেসেজ চেক করলো। গতকাল থেকে আজ পর্যন্ত তাতে নতুন কোনো মেসেজও দেখতে পেল না। প্রচণ্ড দুশ্চিন্তা সত্ত্বেও ইমামা ভাবল হসপিটালে সিগন্যাল সমস্যার কারণে হয়তো কোনো কল বা টেক্সট আসেনি। হেডিকে আর কিছু জিজ্ঞেস করার আগেই হেডি তাকে কঙ্গোতে ঘটে যাওয়া দাঙ্গার সংবাদ দিল। সেই সঙ্গে এটাও জানালো যে গম্বোতে তাদের বাড়িতেও হামলা হয়েছে।
ইমামও স্তব্ধ হয়ে গেল। হিরি এর চেয়ে বিস্তারিত কিছু জানে না, কারণ হসপিটালে আসার পর বাচ্চাদের রেখে সে আর কোথাও নেই। যতটুকু জেনেছি সেগুলো বাড়ি থেকে ফোনে বা হসপিটালের টেলিভিশনে প্রচারিত সংবাদ থেকে জেনেছি। এই প্রথম ইমামা সালারকে নিয়ে অস্থির হতে লাগলো। পেট্রাস ইবাকা যদি নিহত হয়ে থাকে তাহলে সালার কোথায়? সেও তো ওয়াশিংটনে ছিল। নিউজ চ্যানেলের প্রচারিত সকল খবরই হেডি তাকে বলল। পেট্রাস ইবাকা কিভাবে মারা গিয়েছে এবং তার মৃত্যুর সংবাদ কিভাবে সামনে এসেছে সব কিছু। তার সঙ্গে শেষবার দেখা করতে গিয়েছিল যে মানুষটি, সে ছিল সালার সিকান্দার। আর সেই সালার সিকান্দার তখন থেকেই নিখোঁজ। এই প্রথম সংবাদ শুনে ইমামা হাত কাঁপতে লাগলো। তার ধারণা ছিল পৃথিবীতে সে সবচেয়ে বেশি ভালোবাসে জিব্রিলকে, তারপর ইনায়াকে, তারপর সেই সন্তানকে যাকে কেবল একদিন আগে প্রথমবার দেখেছে। কিন্তু এখন যখন সালার হঠাৎ করে অদ্ভুতভাবে ক্ষণিকের জন্য তার জীবন থেকে হারিয়ে গিয়েছে, তখন তার স্থিরতা ভেঙে পড়েছে। তার মনে হচ্ছে সবচেয়ে বেশি ভালোবাসে সালারকে। যন্ত্রণায় নুরের শরীর নিয়ে জিব্রিল ও ইনায়াকে বিছানায় রেখে টলতে টলতে ফোন হাতে সে রুম থেকে বেরিয়ে এলো। হসপিটালের যেখানে গেলে তার সঙ্গে কলে কথা বলা যাবে সেখানে যেতে যাচ্ছে। তার বাড়িঘর লুটপাট ও ধ্বংসের কথাও তার মাথায় এলো না। বাড়িঘর, সন্তান, সব কিছু মুহূর্তেই তুচ্ছ হয়ে গেল সেই একজন ব্যক্তির কাছে, যে তার ছায়া হয়েছিল জীবনের প্রখর রোদে, তাকে আশ্রয় দিয়েছে পরম মমতায়। প্রচণ্ড তাপে যখন তার অস্তিত্ব পুড়ে যাচ্ছিল, তার পদযুগল ফোসকায় ভরে গিয়েছিল, সেই মানুষটিকে তখন আগলে রেখেছিল অতি যত্নে। অ্যাটেন্ডেন্ট ও হেডি তাকে থামানোর চেষ্টা করলো, তার পেছনে পেছনে আসতেও চাইল, কিন্তু সে থামলো না। হেডিকে তার পেছনে আসতে দিল না, বরং তাকে বাচ্চাদের কাছে থাকার নির্দেশ দিয়ে খালি পায়ে ফাটা ফোসকায় মতো যন্ত্রণাকাতর দেহে টুলতে টুলতে করিডোরে বেরিয়ে এলো। সালার এখন এখানে থাকলে এই অবস্থায় তাকে বিছানা ছেড়ে উঠতেই দিত না। কিন্তু সমস্যা তো এটাই যে সালার এখানে নেই। তাকে খুঁজে পেতেই যে সে অস্থির হয়ে পড়েছে। হসপিটালে এমন একটি জায়গা খুঁজেছে যেখানে সিগন্যাল পাওয়া যাবে, যেখান থেকে সে সালারের সঙ্গে কথা বলতে পারবে, তার কণ্ঠ শুনতে পারবে। তার শরীর ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। এটি আবহাওয়াজনিত ঠান্ডা নয়, এটি আতঙ্ক ও ভয়জনিত ঠান্ডা, যে ভয় তার শিরার রক্ত হিম করে দিচ্ছে। কেবল হাতে নয়, পুরো শরীর কাঁপছে বৈশাখী পাতার মতো। আপনার স্বামী একদম ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই আমি তার সঙ্গে আপনার কথা বলিয়ে দিচ্ছি। মামা টলমল পায়ে চলতে চলতে হঠাৎ থেমে গেল। অ্যাটেন্ডেন্ট গলা শুনে ফিরে দাঁড়ালো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন মোমের মতো গলতে লাগলো সে। ধূসর চেহারা ও কম্পনরত দেহ, নিশ্চল নীরব কান্না। ইমামা ছিল সন্তানদের প্রতি প্রাণ উৎসর্গকারী মা, আর আল্লাহ তো তার রব। তিনি কিভাবে তার বান্দাকে এভাবে ছেড়ে দিতে পারেন? সাহায্যের জন্য ইমামা যাকে ডাকলো, সেই রবই তাকে সাড়া দিলেন। তার অবস্থা দেখে তার প্রতি অ্যাটেন্ডেন্টের মন দয়া আসেনি, তার প্রতি দয়া তো এসেছে উচ্চতম মহান রবের। তাই তো তিনি সালারের সঙ্গে যোগাযোগের একটি পথ করে দিয়েছেন। তিনি নিশ্চয়ই তার বান্দার প্রতি পরম দয়াশীল। সিআইএ এবং বিশ্বব্যাংকের পাশাপাশি আমেরিকার সরকারও এই মুহূর্তে সালারের প্রয়োজন অনুভব করছে। কঙ্গোতে এই সময় বিশ্বব্যাংক সম্মান ফিরিয়ে আনার ক্ষমতা কেবল সালার সিকান্দারের হাতেই আছে। ক্ষমতার খেলা আজ একজনের হাতে চলে এসেছে। পেট্রাস ইবাকার মিত্র আফ্রিকায় যে আগুন জ্বালিয়েছে, সেই আগুন শুধু সালার সিকান্দারই নেভাতে পারবে। সিদ্ধান্ত দেরিতে হলেও সে তা নেওয়া হলো। বিশ্বব্যাংক সালার সিকান্দারকেই বেছে নিল। এই অপারেশনে বিনাশী ফলাফল হিসাবে সিআইএর বহু সদস্যদের চাকরি হাতছাড়া হবে। সেই সাথে বিশ্বব্যাংকের অনেকের মাথাও কাটা যাবে। সেই মাথা কাটাগুলো মুকুট এখন অন্য কারো মাথায় পরানো হবে। এদিকে সালার সিকান্দার এসব কিছুই জানে না। হোটেল রুমে বসে সে এখনও নিউজ চ্যানেল দেখছে। কিছুক্ষণ আগে সে তার পাপার সঙ্গে কথা বলল। সিকান্দার ওসমান জানালেন, কঙ্গোর পরিস্থিতির কারণে আপাতত কঙ্গোর ফ্লাইট ও ভিসা কোনোটাই পাওয়া যাচ্ছে না। সালার সিকান্দার যেন মাথা ব্যথা হতে শুরু করলো। তার সেই মাইগ্রেন যেন এই শোকের মুহূর্তে তার দুঃখ ভোলাতে হাজির হয়েছে। সালার এখন হোটেলে ফিরে এসেছে। এক অদ্ভুত অনুভূতির মধ্যে তার সময় কাটছে। টিভির সামনে দাঁড়িয়ে সে
সালার সিকান্দারে নিয়ে প্রচলিত সংবাদগুলো আর কঙ্গোর রক্ত হিম করা দৃশ্যগুলোর দিকে এমনভাবে তাকিয়েছে যেন সে তৃতীয় কোনো মানুষ। সালার সিকান্দারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কঙ্গোর সঙ্গেও। সেখানে ইনায়া জিব্রিলকে ফেলে আসা মানুষটি যেন অন্য কেউ, তাদেরকে ভুলে যাওয়ার মানুষটিও যেন অন্য কেউ, সেটি সে নয়। হোয়াট ইজ নেক্সট টু এক্সটেসি? পরমানন্দের পর কি? কি প্রশ্ন! কি স্মরণ করিয়ে দিল তাকে, কি মনে পড়ে গেল তার? পেইন, যন্ত্রণা। অ্যান্ড হোয়াট ইজ নেক্সট টু পেইন? যন্ত্রণার পর কি? বহু বছর পর এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। যন্ত্রণার পর কিছুই নেই। তাকে এটি বোঝাতে অবশেষে কতগুলো যন্ত্রণাদায়ক পরিস্থিতি তার জীবনে এসেছে। যন্ত্রণার পর কেবল অনস্তিত্ব, শূন্যতা। সে আবারও সেই অনস্তিত্বের অনুভূতিতে এসে উপস্থিত হয়েছে। জমিন ও আসমানের মধ্যবর্তী এমন এক স্থানে ঝুলিয়ে আছে সে, যেখান থেকে না উপরে উঠতে পারবে আর না নিচে নামতে পারবে। অ্যান্ড হোয়াট ইজ নেক্সট টু নাথিংনেস? এই অনস্থ ও শূন্যতার পর কি? তার প্রশ্নটি এখন উপহাস করে তার সামনে এসে দাঁড়ালো। হেল, জাহান্নাম। জীবনে এই পরিস্থিতিতেও জাহান্নামই। এছাড়া জাহান্নাম বলতে আর কোনো জায়গা আছে কি? সে যেন অবচেতনেও আর্তনাদ করতে করতে ভাবল। অ্যান্ড হোয়াট ইজ নেক্সট টু হেল? জাহান্নামের পর কি? হ্যাঁ, সে জাহান্নামের পরের জায়গাটিতে যেতে চেয়েছিল। এইসব কষ্ট, যন্ত্রণা, পরীক্ষা মারিয়ে জাহান্নাম পেরিয়ে আরও সামনে, যেখানে রয়েছে জান্নাত কিংবা জান্নাতের সুখের মুহূর্ত। দুদিন পর তার সেলফোন যেন ঘুম থেকে নয় বরং মৃত্যু থেকে জেগে উঠল। রিংটনের সেই সুর ও আলো। সে ভাবল সে স্বপ্ন দেখছে। এই গানটি সে ইমামার কলার আইডির জন্য সেভ করে রেখেছিল। ইফ টুমরো নেভার কামস, রনান কেটিংয়ের বিখ্যাত গানটি কলার টিউন। সেলফোন তার হাস্যজ্জ্বল মুখ আর ঝলমলে নাম দেখে সালারের মনে হলো সে সত্যি কোনো জান্নাতে আছে। কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করলো, কিন্তু হ্যালো বলতে পারল না। হ্যালো, ইমামাই বলল অস্থির গলায়। সে বলতেই পারল না নিঃশ্বাস নিতে পারছে, এটাই অনেক কিছু। নিজের পায়ে দাঁড়িয়ে আছে, এটাও এক বিস্ময়। অপর পাশ থেকে ইমামা অস্থির হয়ে তাকে ডেকে যাচ্ছে ক্রমাগত। সালারের পুরো অস্তিত্ব যেন কাঁপতে শুরু করেছে। এই কণ্ঠ যেন তাকে পুনরুজ্জীবিত করেছে, যেন বৃষ্টি পেয়ে শুকনো জরাজীর্ণ গাছে ফুটে ওঠা বসন্তের সবুজ কুড়ি। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে যাচ্ছে, কিন্তু তার সামনে কাঁদতে পারছে না। সে পুরুষ, তার এখন কথা বলা কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু বলা জরুরি। ইমামা। সে তার গলায় আটকানোর নামটি এবার মুক্ত করলো। অপর থেকে ইমামা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। সে একজন নারী, এটি সে খুব সহজেই বুঝতে পারে, কেননা তাকে সাহসিকতা ও পুরুষত্বের ঝান্ডা উড্ডীন করতে হয় না। সালা নিঃশব্দে কাঁদছে। তারা এখন জাহান্নাম অতিক্রম করে চলে এসেছে। কেউ কাউকে জিজ্ঞেস করছে না যে তুমি কোথায় ছিলে, কেন কাঁদছো। নিঃশব্দ হয়ে কাঁদতে কাঁদতে সালার ওভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামার ফুপানোর কান্না শুনতে শুনতে জুতা খুলে ফেলল। অতঃপর হাঁটু গেড়ে সিজদায় লুটিয়ে পড়ল। হায়, কেউ যদি তাকে এখন জিজ্ঞেস করতো আল্লাহ কোথায়, কিভাবে বান্দার ফরিয়াদ শোনেন, উত্তরে সে বলতো তার শাহরগের কাছে, বরং তার চেয়েও অধিক নিকটে। বহু বছর আগে এই মেয়েটি ইমামা না হওয়ায় নিষিদ্ধ পল্লীর সেই যৌনকর্মীর কামরায় সে সিজদায় লুটিয়ে পড়েছিল, আর আজ ফোনের ওপাশে ইমামা হওয়ায় সিজদায় লুটিয়ে পড়ল। নিশ্চয়ই আল্লাহ পাক সব কিছুর ওপর ক্ষমতাবান, পূর্ব পশ্চিম তারই মালিকানাধীন। তিনি কোন বললেই হয়ে যায়, কল্পনাতীত ও বর্ণনাতীতভাবে। নিশ্চয়ই আল্লাহই সর্বশ্রেষ্ঠ, নিশ্চয়ই আল্লাহই সর্বশক্তিমান। হি ইজ কিউট। হামিনের দিকে তাকিয়ে 3 শব্দে জিব্রিল এই মন্তব্যটি করল। তার পরিবার আগত এই নতুন সদস্যের ব্যাপারে এটি একটি সংযত ও সূক্ষ্ম মন্তব্য। নতুন সদস্যটি এখনও আগের মতো ইনকিউবেটরে শুয়ে আছে। ইনায়া এদিকে প্রবল আগ্রহ ও মমতা নিয়ে তার কচি হাত ভাইটির দিকে তাকিয়ে আছে। কয়েক মাস ধরেই যার আগমনের কথা সে শুনে আসছে, যাকে এক পরীদের রাজ্য থেকে নিয়ে এসে তাদের বাড়িতে রেখে যাবে।
ইমামার মুখে এসব শুনে ছোট ভাইয়ের আগমনের চেয়ে সে পরীকে দেখার আগ্রহ তার বেশি হয়েও ছিল। সে পরী প্রতিদিন তাদের বাড়িতে এসে খোঁজ নিয়ে যায় সত্যি তাদের একজন ভাইয়ের প্রয়োজন আছে কিনা। ইমামার কাছে সে ছোট ভাইয়ের চেয়ে বেশি পরীর ব্যাপারে কেবল আগ্রহের খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করত। জিবরিল তখন তাদের পাশে বসে গল্পের বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তাদের কথোপকথন মনোযোগ দিয়ে শুনত। সে না কখনো আগত ভাইয়ের ব্যাপারে কোনো প্রশ্ন করত আর না পরীর ব্যাপারে, কেননা সে জানতো আমি মিথ্যা বলছে, পরী বলতে কিছুই নেই, আর না তার ভাইকে কোনো পরী এনে দিয়ে দিবে। ভাই আসবে হসপিটাল থেকে, আর সেই হসপিটাল স্বয়ং নিজেকে যেতে হবে, এমনকি তা গাড়িতে চাপে। সে হাসপাতালে সে কিছুদিন পর পর মায়ের সঙ্গে যায়। তবে এই তথ্যটি সে শুধু ইনায়াকে একান্তে জানিয়েছিল, ইমামার আড়ালে। মাম্মি কি তাহলে মিথ্যে বললে? ইনায়া তখন তাকে জিজ্ঞেস করেছিল। না, তিনি মিথ্যে বলেন না, কিন্তু তুমি ছোট বলে তিনি তোমাকে এসব বলেন। সে বসে প্রজ্ঞাপন ভঙ্গিতে বোনকে বুঝিয়ে দিয়েছিল। এভাবে তার স্পষ্ট ও সাবলীল কথা বলা শুনে ইনায়া খুব দ্রুত কথা বলা শিখে ফেলেছিল। তারা সবাই এখন আমেরিকান দূতাবাসের ভেতরে একটি ছোট্ট মেডিকেল ইউনিটে আছে। তাদের জীবন লণ্ডভণ্ড করতে যে ঝড় এসেছিল তা কিছু না করে গা ঘেঁষে চলে গিয়েছে। 3 সন্তান এবং সালারের সঙ্গে কথা বলে অবশেষে ইমামা এখন নিশ্চিন্ত। তারপর ধীরে ধীরে পাকিস্তানে সবার সঙ্গে কথা বলল, সবাইকে তার সুস্থতার সংবাদ দিল। সবাই হামিনকে শুভকামনা ও শুভেচ্ছা জানালো। বাচ্চার লিঙ্গ জানার পর কয়েক মাস আগেই তারা তার নাম ঠিক করে রেখেছিল। হামিনের অবস্থা শুরু থেকেই ভালো। সে দুর্বল কিন্তু সুস্থ ও সক্রিয়। এই মুহূর্তে হামিনের জন্ম ও ইমামার সার্জারি না হলে সালার এখনই তাদেরকে ওয়াশিংটনে নিয়ে যেত। কিন্তু আপাতত ইমামা ও হামিন বিমানে ভ্রমণ করতে পারবে না, তাই সালারি এখন কঙ্গোতে আসছে, আর তারা আমেরিকান দূতাবাসে তার জন্য অপেক্ষা করে বসে আছে। এই দূতাবাসে আরও অনেকেই আশ্রয় নিয়েছে। যতদিন তাদেরকে এখান থেকে সরিয়ে না নেওয়া হয় অথবা কঙ্গোর পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, ততদিন তাদেরকে এখানেই রাখা হবে। ইমামা তার সন্তানদের এখানে হাই প্রোফাইল গেস্ট মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু এই মর্যাদা পাওয়ার আগে আমেরিকায় তার স্বামীর ওপর দিয়ে যে কী ঝড় বয়ে গেছে, ইমামা যদি তা জানতে পারে তাহলে মরে গেলেও সেই আমেরিকান দূতাবাসে মুখও দেখবে না। সারা তার কাছে সব কিছু গোপন রেখেছে। ফোনে তারা দীর্ঘক্ষণ কথা বলতে পারেনি। বিশ্বব্যাংকের সদর দপ্তরে একটি জরুরি মিটিং থাকায় সারা তাকে বিশ্রাম নিতে বলে ফোন রেখে দিয়েছিল। যোগাযোগহীনতার কারণে হিসেবে সে ইমামাকে বলেছিল সিগন্যাল ও স্যাটেলাইটের কিছু সমস্যার ফলে এমনটা হয়েছে, তাই তার সঙ্গে যোগাযোগ হতে পারেনি। আর এজন্য সে এমন চিন্তিত হয়ে পড়েছিল। পেট্রাস ইবাকা সম্পর্কে ইমামা জানতে চাইলে সালার তাকে আশ্বস্ত করে বলে, সব ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, এতে তার জীবনের কোনো ঝুঁকি নেই। এ বিষয়ে পুলিশের সঙ্গেও সে যোগাযোগ করেছে। এতে ইমামা আশ্বস্ত হয়। যোগাযোগহীনতার কারণ জানার পরও তার দুশ্চিন্তা পুরোপুরি শেষ হলো না, তাই চেষ্টা সত্ত্বেও সে ঘুমাতে পারছে না। দুশ্চিন্তা ও যন্ত্রণার মাঝে ওষুধ ছাড়া ঘুমাতে পারবে না সে, আবার ওষুধ খেয়ে সে ঘুমাতে চাচ্ছে না। এখন হেরি এখনও তার পাশেই আছে। সে রুমে পায়চারি করতে করতে টিভিতে কঙ্গোর পরিস্থিতি নিয়ে প্রচারিত সংবাদগুলো দেখছে। দেশি বিদেশি সব চ্যানেল ঘুরে ফিরে দেখছে। সবগুলোতেই পেট্রাস ইবাকার সঙ্গে সালার সিকান্দারের নামও উল্লেখ করা হচ্ছে। যেখানে ইবাকার নাম সেখানে সালার সিকান্দারেরও নাম। ইবাকার সাক্ষাৎকারে যেখানে যেখানে সালার প্রশংসা করেছে সে অংশটুকু বারবার দেখানো হচ্ছে। সাক্ষাৎকারে ইবাকা সালার ও তার জীবনের ঝুঁকির কথা বলে উল্লেখ করেছে। সালারের সঙ্গে কথা বলে ইমামাও দুশ্চিন্তা উধাও হয়ে গিয়েছিল। তা পুনরায় মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করলো, কারণ এসব ব্যাপারে সালার তাকে কিছুই জানায়নি। বিগত কয়েক মাস ধরে সালার কঙ্গোর জঙ্গলগুলোতে ইবাকার সঙ্গে অনেক বেশি যাতায়াত করেছে। ইমামা কেবল জানতো এবং বিশ্বাস করত যে এটি একটি অফিসিয়াল কাজ, কিন্তু বিশ্বব্যাংক এই প্রকল্পের ব্যাপারে সালার সিকান্দারের মত ভিন্ন রিপোর্ট কথা আজ প্রথম সে জানতে পারল, আর সেটাও ইবাকার সাক্ষাৎকারের মাধ্যমে। বিষয়টি এতটা সরল ও পরিচ্ছন্ন নয় যতটা ওয়াশিংটনে বসে সালার তাকে বলেছিল। সালার বিপদে আছে,
কিন্তু তাকে কেন জানালো না? ইমামা তা এখন উপলব্ধি করতে পারছে। ইমামা তখন কিনসায় বসে ফোনে সব প্রশ্ন করতে চাচ্ছিল না। সে সালারের সামনে বসে সরাসরি তার মুখ থেকে প্রকৃত ঘটনা শুনতে চাচ্ছিল। মাম্মি, জিব্রিল তাকে ডাক দিল। সে চিন্তায় মাঝেও চমকে গেল। হু ওয়ান্টস টু কিল পাপা? পাপাকে কে হত্যা করতে চায়? ইমামা তার প্রশ্ন স্তব্ধ হয়ে গেল। 4 বছরের ছোট্ট এই শিশু উদ্বিগ্নভাবে তার কাছে জিজ্ঞেস করছে তার পাপাকে কে মারতে চায়। টিভি দেখার সময় ইমামা বুঝতেই পারেনি জিব্রিলও তার সঙ্গে এসব দেখছে এবং সবই বুঝতে পারছে। সে তার বাবার মতো অত্যন্ত প্রতিভাবান। এই জন্য ইমামা ও সালার তার সামনে কথা বলার সময় সতর্ক থাকে। ইমামা টিভি বন্ধ করে দিল। সে এখন তাকে বুঝিয়ে নিশ্চিন্ত করতে চাচ্ছে। নো ওয়ান ওয়ান্টস টু কিল পাপা। কেউ তোমার পাপাকে মারতে চায় না। জিব্রিলকে জড়িয়ে ধরতে ধরতে সে বলল। ইমামা তাকিয়ে ভর করে আতশোয়া হয়ে আছে। তারপর সে জিব্রিলের পিঠে হাত বোলাতে বোলাতে বলল, আল্লাহ তোমার পাপার হেফাজত করেছেন, আর আমাদেরকেও। আল্লাহ পেট্রা সিবাকাকে হেফাজত করলেন না কেন? ইমামা নিরুত্তর হয়ে গেল। বড়দের প্রশ্নের উত্তর সহজ, কিন্তু বাচ্চাদের নয়। জিব্রিলের প্রশ্ন সবসময় তাকে এমন নিরুত্তর করে দেয়। সে কোনো তর্ক করে না, শুধু প্রশ্ন করে। তারপর উত্তর শুনে ভাবে আর নিঃশব্দে চলে যায়। কিন্তু ইমামা কখনো বুঝতে পারে না তার উত্তরে সে সন্তুষ্ট ও প্রভাবিত হয়েছে নাকি না। সে প্রচণ্ড গম্ভীর মননের অধিকারীর শিশু। ইমামা তা বুঝতে পারে। সে অত্যন্ত সংবেদনশীল। এটা ইমামার কাছে অজানা নয়। ইমামা জানে জিব্রিল তার সব কথা বোঝে, কিন্তু এটা জানে না যে সে তাকেও সালারকে নিয়ে নিজে নিজে আর কত কী ভাবে। দেখো তো তোমার ছোট ভাইটাকে কেমন লাগছে তাকে। ইমামা মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করলো। হি ইজ কিউট। সে অনেক কিউট। হামিনকে গভীরভাবে পর্যবেক্ষণ করে সে উত্তর করলো। কিন্তু এই উত্তর কোনো আবেগ, আনন্দ বা বিস্ময় নেই। তোমার মতো, তাই না? ইমামা তাকে খুশি করার চেষ্টা করলো। আমার তো মনে হয় না। জিব্রিল আরও খানিক সতর্ক পর্যবেক্ষণ করে সাথে সাথে মাকে উত্তর করলো। তার হয়তো মায়ের মন্তব্য ও তুলনাটি পছন্দ হয়নি। আচ্ছা, তাহলে তোমার থেকে ভিন্ন কিভাবে? ইমামা আগ্রহী হয়ে জিজ্ঞেস করলো। তার মোচ আছে, আমার নেই। ইমামা অবচেতনে হেসে ফেলল। সে হামিনের চেহারা ও ঠোঁটের উপর প্রকাশিত পশমগুলোর দিকে লক্ষ্য করে বলেছে। ইনায়া এখন ইনকিউবেটরের দেয়ালের সঙ্গে লেগে দাঁড়িয়ে আছে, যেন হামিন কোনো চিড়িয়াখানার দর্শনীয় প্রাণী, যাকে সে কাচের দেয়ালে গলে তার নাক ও হাত টিপে মুগ্ধ চোখে দেখছে। একে আমার মতো মনে হয়, ইনায়া খুব শান্ত স্বরে বলল। ইমামা তার শান্ত গলা শুনে হাসতে লাগলো। ইনিয়া তাকে হাসতে সাবধান করলো। ঘুমন্ত ভাই যেন জেগে না ওঠে। তারা বুঝতে পারছে না সে ঘুমন্ত ভাই নয়, বরং এক ঘুমন্ত প্রাণ, যে তার বাবার আগমনের অপেক্ষায় আছে। সালার, সিকান্দার ও ইমামা সবসময় নিজেদের সৌভাগ্যবান মনে করে, কারণ তাদের সন্তানগুলো তাদেরকে কখনো বিরক্ত করে না, সেই সঙ্গে কখনো কখনো জটিলতা তৈরি করে না। তাদের পরিবার, পরিমণ্ডল, বন্ধুবান্ধব এবং জিব্রিল স্কুলের সবাই তাদের আদর্শ শিশু এবং তাদের বাবা মাকে আদর্শ অভিভাবক হিসেবেই চিনে। আর কঙ্গোর দঙ্গায় জন্ম নেওয়া তৃতীয় সন্তানটিকে তাদের শান্তি ও স্বস্তি ছিনিয়ে নেয়। সত্যিকার অর্থে তাদের দৃষ্টান্ত বানানোর জন্য পাঠানো হয়েছে। সিআইএ যে শিশুটিকে ওষুধের মাধ্যমে 3 সপ্তাহ আগে ভূমিষ্ঠ করিয়েছে, তারা যদি এই মুহাম্মদ হামিন সিকান্দারের সঙ্গে পরিচিত হতো, তাহলে তারা তার জন্মকে অন্তত 300 বছর পিছিয়ে দিত।